চুপচাপ তাকিয়ে আছে। আপু আরও অনেকক্ষণ রিহিকে বকে নাস্তা না করে চলে গেল। রবি তখনও বসে আছে। রিহি কাঁদতে কাঁদতে নাস্তার টেবিল ছেড়ে উঠতে রবি ডাক দিল। চুপচাপ বসে খেয়ে নে। ভাইয়া আমি সত্যি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওসব ভুলে যা, এখন নাস্তা শেষ কর। আমার খেতে ইচ্ছে করছে না। রবি কখনো রিহির সাথে রাগ করে কথা বলেনি। কখনো রাগ হলে সেখান থেকে চলে যেত আর আপুকে বলতো, আপু রিহিকে বুঝিয়ে বলতো। রবি কখনোই রিহিকে বকাবকি করেনি। রবি রিহির চোখে জল একদম সহ্য করতে পারে না। রবি নিজের চেয়ার ছেড়ে উঠল। এটা দেখে রিহি বলল, তুমি কই যাও? তুমি নাস্তা করো, আমি ঘুরতেও যাব না। রবি কোনো কথা না বলে চেয়ার ছেড়ে উঠে সোজা রিহির পাশে গিয়ে দাঁড়ালো। রিহির চোখের জল নিজের হাত দিয়ে মুছে দিয়ে রবি বলে, দেখ বোন, তুই শুধু আমাদের ছোট, তাই তোকে সবাই ছোট্টই ভাবে। তুই সামনের বার এইচএসসি দিবি, সেদিক দিয়ে তুই এখনও ছোট নয়। তুই অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝতে পারিস। তুই যদি এভাবে কথা বলিস তাহলে কেমন হবে বল? তুই যে কথাটা বলেছিস এটা আসলে খারাপ কিছু না, কিন্তু জোর গলায় কথা বলা অনেক সময় ভালো কথাকেও খারাপ বানায়। মেয়েদের শান্ত থাকতে হয় সব সময়। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। হয়েছে, এসব বাদ দে। ভাইয়া আমি সত্যি সরি। কথাটা বলতে বলতে রিহি রবিকে জড়িয়ে ধরল। রবি রিহির চোখে পুনরায় জ্বলে থাকা জল মুছে দিয়ে চেয়ারে বসালো। নিজে হাতে রবি রিহিকে নাস্তা দিয়ে দিল। চামচ নিয়ে রবি রিহিকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে রবি রেডি হয়ে এসে দেখে রিহি তখনও মন খারাপ করে আছে। রবি বলল, কিরে, বের হবি না? ভাইয়া আপু এখনো কিছু খায়নি। আচ্ছা, নাস্তার প্লেটে সব দে, আমি দিয়ে আসছি। আচ্ছা ওয়েট। রিহি 5 মিনিটের মধ্যে সব নাস্তা একটা প্লেটে নিল। রবি প্লেটটা নিয়ে আপুর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে কোনো আওয়াজ নেই। রবি বুঝতে পারছে আপু এখনও রেগে আছে। দরজায় নক করতে আপু বলল, কি হয়েছে? দরজা খোলা আছে, কে? ভেতরে আয়। রবি নাস্তার প্লেট নিয়ে ভেতরে গেল। আপু শুয়েছিল। রবি ভেতরে যেতে যেতে আপু উঠে বসলো। হাতের প্লেটটা টেবিলে রেখে বলল, অনেক হয়েছে, বকাবকিও অনেক করেছো, এবার খেয়ে নাও। খাবারের সাথে কোনো রাগ দেখাতে নেই। তুইও এখন জ্ঞান দেওয়া শুরু করছিস? জ্ঞান কই দিলাম, তুমিই তো এসব বলো। এখন তোমার কথা তোমাকে বললাম। চালাকি করার দরকার নাই, রাখ, পরে খেয়ে নেব। সত্যিই তো। হ্যাঁ যা এখন। রিকে নিয়ে একটু ঘুরতে বের হব, সাবধানে থেকো। হয়েছে, যা, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে কল দিও। সাবধানে যাস। রবি আপুকে নাস্তা দিয়ে বাইরে এসে দেখে রিহি দাঁড়িয়ে আছে। রবি রিহির কান ধরে বলল, কিরে, কান পেতে শুনছিস কথা? না মানে যদি আপু তোমাকে ছাড়িয়ে দেয় সেটাই। তার মানে তুই মনে মনে বলছিস আমাকে যাতে বকা দেয় আর তুই শুনতে পাস? না তেমনটা না। হয়েছে, আমি বুঝতে পারছি। যা, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবি। আমি বাইক বের করছি গিয়ে। শেষে একটা শূন্য লাগিয়ে নিও। জানি আমি, 5-এর পরে শূন্য একটা লাগাতে হবে। যা, তাড়াতাড়ি আয়। রিহি রেডি হতে চলে গেল। রবি গিয়ে বাইকটা বের করলো। রিহি আসতে যে ঘন্টাখানেক লাগবে তা রবি আগে থেকে বুঝতে পারছে। রবি বাইকটা বের করে রাস্তার একপাশে দাঁড়ালো। নিজের ফোনটা বের করে লোকেদের অ্যালার্ট করলো। রবি আগের থেকে এখন বেশি সতর্ক থাকে। যেখানেই যায় চারপাশে পোলাপান থাকে। রবি বাইরে ঘন্টাখানেক দাঁড়ানোর পর রিহি সাজগোজ করে আসলো। অনেক সুন্দর করে সেজেছে। রবি রিহিকে বলল, কিরে, সত্যি করে বলতো, তুই আমার সাথে ঘুরতে যাচ্ছিস নাকি অন্য প্ল্যান আছে? কেন ভাইয়া এই কথা বলছো কেন? যেভাবে সেজেছিস তোর মতলব ভালো ঠেকছে না। আরে আমার একটা ফ্রেন্ড যাবে আমার সাথে, তাই একটু সেজেছি। অনেক দেরি হয়েছে, বাইকে ওঠ। রিহি বাইকে উঠল। রবি বাইক স্টার্ট করে রিহিকে জিজ্ঞেস করলো তার ফ্রেন্ড কোথা থেকে উঠবে। রিহি বলল ও গাড়িতে উঠবে না, যেখানে ঘুরতে যাবে সেখানেই ওর বাসা। এবার রবি টাস্কি খেলো। গাড়ি হার্ড ব্রেক করলো। কিরে, তুই ঘুরতে যাবি বলে ফ্রেন্ডের বাসায় যাবি? না, ওদের বাসার পাশে একটা পার্ক আছে, ওটাতেই যাব। আচ্ছা, লোকেশনটা তো বল। রিহি রবিকে লোকেশন বলে দিল। এখানে রবি আগেও একবার এসেছিল, কিন্তু তখন এত সুন্দর ছিল না। আর এখন অনেক সুন্দর চারপাশটা। আর পার্কে অনেক নতুন জিনিস দেখা যাচ্ছে। একটু পর রিহির ফ্রেন্ড আসলে রিহি তার সাথে ঘুরতে চলে যায়।
রবিকে বলে আশেপাশে থাকতে। রবিও চারপাশটা ঘুরে দেখতে থাকে। হঠাৎ কয়েকজন লোককে দেখে রবি থমকে যায়। রবি তাদের দেখে যখন তাদের দিকে যায় তখন তারাও রবিকে খেয়াল করে ফেলে। তারপর তারা গাড়ি নিয়ে পালাতে লাগে। রবিও তাদের পিছু নেয়। রবি তাদের পিছু পিছু কিছুটা দৌড়ার পর হাঁপিয়ে ওঠে, তারপর থেমে যায়। তারাও চলে যায়। রবি তাড়াতাড়ি পার্কে ফিরে আসে। রিহিকে কোথাও দেখতে পায় না। তারপর নিজের ফোন বের করে রিহিকে ফোন করে। রিহি ফোন ধরলে রবি বলে, কই তুই? এই তো ভাইয়া, পার্কের পিছনের দিকে। তুই ওখানেই থাক, আমি এখনই আসতেছি। কেন ভাইয়া, কি হয়েছে? এসে সব বলতেছি। রবি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে রিহির কাছে যায়। রিহি তার বান্ধবীর সাথে কথা বলছিল। রবি যেতেই রিহি আর তার ফ্রেন্ড দাঁড়িয়ে যায়। রবির মুখে অনেক ঘাম, সেটা দেখে যে কেউ বলতে পারবে কিছু একটা হয়েছে। রিহি রবিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রবি বলে তেমন কিছু হয়নি। কেন দেখেছো? আর তোমার মুখে এত ঘাম কেন? আমার একটু কাজ আছে, তোরা এখানে থাক, আমি আসছি। রিহি বারবার জোর করে, কিন্তু প্রতিবার বলে কিছু হয়নি। রিহি কিছু বলার আগে কিছু ছেলে রিহি আর তার ফ্রেন্ড আর রবির দিকে তাকিয়ে উল্টোপাল্টা শব্দ করছে। রবি সেসব পাত্তা না দিয়ে যখন রিহির সাথে কথা বলতে চাইলো তখন ছেলেগুলো খুব বাজে কয়েকটা কথা বলল। শুনে রবির মাথায় খুন চেপে বসলো। এমনিতেই আগে থেকে রেগে আছে, তার উপর নিজের বোনকে কেউ টিজিং করলে রাগের পরিমাণটা খুনের পর্যায়ে চলে যাওয়াই স্বাভাবিক। রবি ছেলেগুলোর দিকে যেতে চাইলে রিহি হাত ধরে ফেলে রবির। রবি রিহিকে বলে, হাত ছাড়, ওদের কত বড় সাহস ইপটিজিং করে পার্কে এসে। ভাইয়া, ওরা অনেকে আছে, তুমি একা তাদের সাথে পারবে না। আমি একাই 100, তুই শুধু দাঁড়িয়ে দেখতে থাক। রবি রিহির হাত ছাড়িয়ে তাদের সামনে গেল। রবিকে একা দেখে ছেলেগুলোর থেকে একজন বলে উঠল, কি রে হিরো, মারবি নাকি রে? এখানে সবাই ঘুরতে আসে, আর তোরা আসিস ইপটিজিং করতে? আরে এসব ইটিজিং না, বল প্রশংসা। তোরা কয়জন আছিস এখানে? কেন রে, মাপ চাবি নাকি? তোদের ঘাড় মটকাবো। রবির কথা শুনে একজন হাতে ওঠালে রবি খুব জোরে তার নাক আঘাত করে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে বাকিরা রবিকে ঘিরে ধরে। রিহি এসব দেখে সেখানে আসতে চাইলে রবি হাতের ইশারায় নিষেধ করে। রিহি থেমে গেল। ছেলেগুলো রবির দিকে হাত নাড়াতেই রবি কয়েক সেকেন্ড দেরি না করে পায়ে আঘাত করে দুইজনকে ফেলে দেয়। বাকিরা রবির খুব কাছে আসতে দেরি তাদের উত্তম মাধ্যম দিতে শুরু করে। হঠাৎ খেয়াল করে দেখে তাদের আরও লোক আসছে, যারা রবিকে মারার জন্য দৌড়ে আসছে। রবি ভাবলো সবাইকে একসাথে সাজটা করতে হবে। রবি চোখ বন্ধ করে খুলতেই চোখ কিছুটা স্বাভাবিক হলো। সবাইকে কুম্ফু স্টাইলে মেরে মাটিতে শুয়ে দিল। হঠাৎ রিহির ডাক শুনে রবি থেমে যায়। রিহির গলায় একজন ছুরি ধরে আছে। রবি এমনিতেই রেগে আছে, আর এটা দেখে আরও রেগে গেল। রিহির গলায় ছুরি ধরা লোকটা রবিকে থামতে বলে রবি নিজের 2 হাত উঁচু করে। হঠাৎ এক হাত নামিয়ে হাতে কিছু ইশারা করে। সাথে সাথে রিহির গলায় ছুরি ধরা লোকটা মাটিতে পড়ে যায়। রিহি অবাক হয়ে যায়। পেছনে ফিরে দেখে রিহির গলায় ছুরি ধরা লোকটার কপালে একটা ফুটো হয়ে গেছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। রবি একটা মুচকি হাসি দিয়ে রিহিকে বুঝিয়ে চিন্তা না করতে। রিহি তো ভয় পেয়ে আছে। রবির চারপাশে পড়ে থাকা লোকগুলো পুনরায় রবির দিকে তেড়ে আসলে রবি কিছুটা ঝুঁকে যায়। রবির ঝুঁকে যাওয়াতে তার কোমরে থাকা পিস্তল দেখা যায়। এটা লোকগুলো একজন খেয়াল করলে সে বাকিদের পালাতে ইশারা করে। রবি এক পা সামনে গেলে সবাই পালিয়ে যেতে থাকে। পালাতে পালাতে তাদের বলতে শুনে রবির কাছে পিস্তল থাকার কথা। রবি তাড়াতাড়ি নিজের পিস্তলটা ঠিক করে নেয়। রিহির কাছে এসে বলে, চল বাসায় যাই। এই লোকটা তো মরে গেছে। হ্যাঁ, কারো কপালে গুলি লাগলে সে তো আর বাঁচতে পারে না। কি বললো? এখন কি হবে? কি আর হবে, চল বাসায় যাই, সব ঠিক হয়ে যাবে। পুলিশ আসবে, এখন মামলা হবে। এসব কিছু হবে না, তাকে তো পুলিশের লোকই মেরেছে। কই পুলিশ? আমি তো দেখছি না। রবি বুঝতে পারল রিহি অনেক শখের মধ্যে আছে। তাকে পুলিশদের না দেখালে স্বাভাবিক থাকতে পারবে না। রবি নিজের ডান হাত মাথায় দিতে চারপাশ থেকে 8 জন শুটার বেরিয়ে আসলো। সবার হাতে রাইফেল, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট। সবাই এসে রবিকে স্যালুট করলো। রবি তাদের বলল, লাশটা নিয়ে যাও। আর ও কোনো সাধারণ মানুষ নয়, ওর আসল নাম কায়েম। 3টা খুন করে এখন এখানে বসে আছে। রবির কথা শুনে একজন দৌড়ে গাড়ির কাছে চলে গেল আর গাড়ি থেকে লাশ বহনের সিট এনে কায়েমের লাশটি নিয়ে গেল।
রিহি তখনও অবাক হয়ে রবির দিকে তাকিয়ে আছে। রবি রিহিকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়া তুমি এখনো পুলিশে আছো? যে একবার পুলিশে বা যে কোনো বাহিনীতে ঢুকে সে কখনো বের হয় না। তবে সাময়িক সময়ের জন্য চুপ হতে পারে, কিন্তু একেবারে বাইরে আসে না। চল বাসায় যাব। ভাইয়া আমার অনেক ভয় করছে। কিসের ভয়? আমি আছি না, কোনো ভয় পাওয়ার দরকার নাই। আমি এই লোকগুলোকে সেদিন স্কুলের সামনে আমাকে ফলো করতে দেখছিলাম। গাড়ির নাম্বারটাও এটাই ছিল। আমার একদম মনে আছে সেদিন তারা আমাকে ফলো করছিল। ওটা কি ছিল? ওটা তো তোর সেফটির জন্য ছিল। আমি বলেছিলাম তোর পাশে থাকতে, যাতে কোনো সমস্যা না হয়। আর এসব তোকে বললে ভয় থাকতি, তাই বলিনি। এখনও তো ভয় করছে আমার। আহারে পাগলি, চল তো বাসায় যাই, সব ঠিক হয়ে যাবে। এত ভয় পাওয়ার দরকার নাই। চলো। ও হ্যাঁ, আমার ফ্রেন্ডের নাম তো তোমাকে বলাই হয়নি। ওর নাম কেয়া। নাইস নেম। কেয়া, তোমার বাসা এখান থেকে কতটা দূরে? এই তো ভাইয়া পাশে। ও, এখানে তো মাঝে মধ্যে আসা হয়, তাই না? হ্যাঁ, বলতে গেলে প্রায় সময় এখানে আসা হয়। ও, তাহলে একটা ছবি দেখাচ্ছি, দেখো তো লোকটাকে চেনো নাকি? রবি নিজের ফোন বের করে একটা ছবি দেখালো। ছবিটা রিহিও দেখে ফেলল। রিহি বলল, ভাইয়া এটা তো ওই লোকটা যে ভাবিকে। আর কিছু বলার আগে রবি রিহিকে চুপ করিয়ে দিল। কিয়াকে জিজ্ঞেস করলো চিনে নাকি। কিয়া বলল, তেমন একটা তো চিনি না, তবে লোকটাকে মাঝে মধ্যে এখানে পাশের হোটেলে দেখা যায়। ও, তার মানে এই এতদিন এখানে ছিল। আচ্ছা কেয়া, তুমি বাসায় যেতে পারবে নাকি দিয়ে আসবো? না ভাইয়া, আমি যেতে পারবো। ওকে, তাহলে তুমি চলে যাও, আমরা বাসায় যাব। ওকে ভাইয়া। কিয়া নিজের মতো করে রিস্কায় উঠে চলে গেল। রবি রিহিকে বলল, চল বাসায় যাব। ভাইয়া লোকটা তো সেই যে ভাবিকে খুন করছিল। আমি মনে করেছিলাম সে মারা গেছে, কিন্তু সে তো দেখছি এখনো বেঁচে আছে। কি করবে এখন? আমি আর কি করব, দেখি কিছু করতে পারি নাকি। চল আগে বাসায় যাই। চলো। রিহিকে বাইকে তুলে বাসায় নিয়ে আসলো। রাশেদকে ফোন দিল। হ্যাঁ বল। কোথায় তুই? আস্তানায় আছি। কেন, কি হয়েছে? তাবিব কোথায়? কোনো তাবিব? যে অহনাকে খুন করেছে? মানে বাবিকে যে খুন করেছিল? হ্যাঁ, ও কোথায়? কি বাচ্চাদের মতো কথা বলছিস? তাবিব তো অনেক আগে মারা গেছে। তুই কার কথায় কাজ করিস? এই কি বলছিস তুই এসব? তুই সেদিন ঠিকই বলেছিলি, কখন জানি তোর গর্দান কেটে নি, হিসাব নাই। আজ সেটাই করব তোর সাথে। দেখ ভাই, এসব আমি তোর জন্য করেছি। সব আমার জন্য করেছিস না? তাবিব এখনো বেঁচে আছে কিভাবে? দেখেছিস তাকে? নিজের চোখে দেখেছি। তাহলে সত্যিটা বলতেই হয়। আমি কোনো সত্য জানতে চাই না। আজ হয় তুই মরবি, নয়তো আমি। শোন আমার কথা। রাশেদের কথা শোনার আগে রবি ফোন কেটে দিল। রবি এখন পুরো সাইক হয়ে গেছে। এতদিন মিথ্যাভাবে ভুলে থাকা মানুষটাকে আবারও মনে পড়ল। যে রবির ভালোবাসা তার বউকে মেরে ফেলেছে, সে এতদিন বেঁচে থাকলো কিভাবে? রাশেদ রবির কথাগুলো শুনে বেশ ভয় পেয়ে আছে। রাশেদ তাড়াতাড়ি একটা মেসেজ লিখে রবিকে সেন্ড করলো। রবি বাইকে উঠতে গিয়ে মেসেজটি আসলো। পকেট থেকে ফোন বের করে মেসেজটা পড়ল। আমি সত্যি এসব লোকদের চাইনি। অহনা বাবিকে যে তাবিব মেরেছে, তাকে আমি আমার লোক সবাই খুঁজেছি, না পেয়ে তাকে খোঁজা বন্ধ করে দিই। আমি আপুকে এসব বলি। আপু বলে তাবিবকে মেরে ফেলেছি। বলতেই থাকে তোকে নয়তো ভাবিকে খুনি কে বাইরে রেখে তুই ঠিক মতো কিছু করতে পারবি না। আপু আর আমি তোর ভালো চাইতাম, যার জন্য আপুর কথা মতো তোকে বলেছি তাবিবকে আমি মেরে ফেলেছি। সেদিন পুরনো যে লাশটা তুই দেখেছিস, সেটা তাবিবের কাছে এক লোকের। তাবিবকে সেদিনই পাইনি। তারপর তোকে শান্ত রাখতে এসব মিথ্যা বলেছি। আমি তোর ভালোর জন্য এসব মিথ্যা কথা বলেছি। তবে আমার সব লোকেরা এখনও বলা আছে তাবিবকে যেখানে দেখবে সেইখানেই মেরে ফেলতে। বিশ্বাস কর, আমি শুধু তোর ভালোর জন্য এসব পড়েছি। প্লিজ আমাকে ভুল বুঝিস না। আমি অন্য কারোর জন্য কাজ করি না, শুধু তোর জন্য সব করেছি, আর তোর জন্য সব করতে পারি। রবি মেসেজটি পড়ে তেড়ে গেল আপুর রুমের দিকে।
কেন আপু এমনটা করলো? সব সময় তো সবার ভালোটাই চেয়েছিলাম, তাহলে কেন এমন হলো? এমন অনেক প্রশ্ন মাথায় নিয়ে আপু রুমের দিকে যাচ্ছে রবি। এদিকে রাশেদ আপুকেও মেসেজ দিয়ে বলে দিল যে তাবিবের ব্যাপারটা রবি জেনে গেছে। আপুও ভয় পেয়ে আছে। রবি আপুর রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আপু ভয় পেয়ে একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। রবি নক না করে আপুর রুমে ঢুকে যায় আর আপুকে বলে, কেন করেছো আমার সাথে এমনটা? রবির অগ্নি চোখের দিকে তাকাতে পারছে না আপু। আপু রবিকে কিছু বলতে যাবে তার আগেই রবি চিৎকার করে বলে ওঠে। কেন করেছো নাটক আমার সাথে? রবির চিৎকার শুনে পাশের রুম থেকে রিহি দৌড়ে আসে। রিহি রবিকে বলে, ভাইয়া একটু শান্ত হো। রবির সাথে সাথে রিহিকে সজোরে একটা চর বসিয়ে দেয়। এত জোরে চর দিল রিহি নিজেকে ধরে রাখতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মাথা ফেটে যায় আর রিহি অজ্ঞান হয়ে যায়। আপু এখন আরও বেশি ভয় পেয়ে যায়। যে রিহিকে রবি কখনো ধমক দিয়ে কথা বলেনি, আজ তাকে এত জোরে চর দিল যে মাথা ফেটে অজ্ঞান হয়ে গেছে। আপু বুঝতে পারল রবিকে কোনোভাবে শান্ত করা যাবে না এখন। রবি আবার বলল, কেন করলে এমনটা? আপু আশেপাশে না তাকিয়ে রবিকে জড়িয়ে ধরল। এটাই একমাত্র মাধ্যম রবিকে শান্ত করার। রবির চোখ দিয়ে পানি পড়ছে আর কোনো কথা বলতে পারছে না সে। আপু রবিকে শক্ত করে জড়িয়ে ধরল। দুইজনের মাঝে কোনো কথা নাই। হঠাৎ আপু বুঝতে পারল আপুর পিঠ ভিজে গেছে। রবি কাঁদছে। কেন অহনার খুনি বাইরে আছে? কেন এতদিন রবিকে বলেনি? কেন আপু এটা করলো? রবি কিছুটা শান্ত হলো। কেঁদে কেঁদে মাটিতে বসে পড়ল। আপু তাড়াতাড়ি রিহিকে নিয়ে হাসপাতালে গেল। মাথায় খুব বেশি আঘাত না হলেও ছোট করে যেটা ফেটেছে সেটাই ব্যান্ডেজ করালো। রিহিকে বাসায় নিয়ে আসলো। রবি তখনও আগের মতো করে বসে আছে, কোনো কথা বলছে না। আপু ডাকছে, রবি কোনো জবাব দিচ্ছে না। আপু তাড়াতাড়ি রবির কাছে গিয়ে হাত দিতেই রবি মাটিতে পড়ে যেতে লাগলো। আপু তাড়াতাড়ি ধরে ফেললো। রবি অনেক আগে অজ্ঞান হয়ে গেছে। আপু সেটা বুঝতে পারেনি। আপু নিজের বিছানায় রবিকে শুয়ে দিল। মাথায় আর মুখে পানি দেওয়ার কিছু সময় পর রবির জ্ঞান ফিরল। সাথে সাথে অহনা বলে চিৎকার করে বসে গেল। রবিকে আপু শান্ত করতে চাইল, কিন্তু রবি কোনোভাবে শান্ত হতে পারছে না। রবি হঠাৎ করে তার ফোন খুঁজতে লাগলো। আপু নিজের টেবিল থেকে রবির ফোনটা এনে দিল। রবি রাশিদকে ফোন দিল। রাশিদ ফোন ধরে বলল, হ্যাঁ ভাই বল। সবাইকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়। তাবিবকে সাগরের পাশের পার্কে দেখা গেছে। সেখানে বিভিন্ন হোটেলে সে যাতায়াত করত। হোটেল থেকে খোঁজ নিয়ে তাবিবের ঠিকানা বের কর। সে কোথায় আছে বের কর। আমি সন্ধ্যার আগে তাকে দেখতে চাই। এক্ষুনি বের হচ্ছে, শান্ত থাক তুই। রবি সোজা বাসার ছাদে চলে গেল। অহনা সেই পুরনো স্মৃতিগুলো ভাবছে। কত সুন্দর ছিল সেই দিনগুলো। কলেজ লাইফ থেকে দুইজনকে ভালোবাসতো। ধীরে ধীরে সেটা বাসায় জানাজানি হয়, পরে তাদের বিয়ে হয়। সব কিছু কত সুন্দর চলছিল। হঠাৎ সেদিন রাতে অহনা আর রবি হাঁটতে বের হয়। রবি তখন পুলিশে নতুন ছিল। অহনা আর রবি হেঁটে যেতে কিছু ছিনতাইকারী ধরে। রবির কাছে তখন প্রতিরোধ করার মতো কিছু ছিল না। অহনা সেদিন সাহস করে তাদের প্রতিরোধ করতে চেয়েছিল। তাবিব ছিল তাদের মতো একজন। অহনার প্রতিবাদ দেখে তাবিব রেগে গিয়ে অহনার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রবি এটা দেখে দৌড়ে আসতেই পেছন থেকে কেউ একজন রবির মাথায় আঘাত করে। সেখানেই রবি অজ্ঞান হয়ে যায়। অহনা তখনও রবিকে বাঁচাতে চেষ্টা করছিল। নিজের পেট চেপে ধরে সে রাতে রাস্তায় রবিকে অনেক ডেকেছে, কিন্তু রবি অজ্ঞান থাকায় সেদিন কিছু করতে পারেনি। পরে তাবিবকে অনেক খোঁজে রবি। রবি জানতে পারে তাবিব খুব বড় একটা নেতার ছিলেন। এসব না মেনে রবি তাকে খুঁজতে থাকে। ঠিকমতো ঘুমাতে পারে না, খেতে পারে না। হঠাৎ একদিন রাশেদ বলে তাবিবকে সে মেরে ফেলেছে। তখন রাশেদ রবি দুইজন একটা গ্যাং বাঁধে। তারপর থেকে তাদের নাম হতে থাকে। রবি সেই গ্যাংয়ের একজন থেকে হয়ে ওঠে মাফিয়ার সম্রাট। কথাগুলো রবি ভাবছে আর কাঁদছে। হঠাৎ পেছনে রিহিকে দেখে। রবি ভুলে গিয়েছিল রিহিকে চর মারার কথা। রিহির মাথায় ব্যান্ডেজ দেখে রবি বলে, তোর মাথায় এসব কি? তুমি তো মেরেছো। আমি মেরেছি? হ্যাঁ, তুমি এমন করছো। তৎক্ষণিক রবির মনে পড়ল রিহিকে চর মারার কথা। রবি রিহিকে সরি বলল। রিহি রবির হাত ধরে ছাদ থেকে নিচে নামিয়ে গেল। ছাদে থাকলে রবি অহনার কথা মনে করে কাঁদতে থাকবে, সেটা রিহি চায় না। এদিকে রাশিদ হোটেলে গিয়ে তাবিবের ছবি দেখিয়ে তার ডিটেলস জানতে চাইল। রাশিদ মাস্ক পরা ছিল, তাই এসব না বলতে চাইলে রাশিদ মাস্ক খুলল। সাথে সাথে লোকটা ভয় পেয়ে যায়। রাশিদকে সে ভালো মতো চিনতে পেরেছে।
তার কাছ থেকে তাবিবের ঠিকানা নিল, সাথে ফোন নাম্বার নিল। কোনো প্রকার দেরি না করে তাবিবের ফোন ট্র্যাক করলো। ফোন অনুযায়ী চলতে গিয়ে দেখে তাবিব তাদের দিকে আসছে। সামনে একটা বড় ট্রাক, তাবিবের ফোনটা সেখানে দেখাচ্ছে। রাশিদ লোকেদের বলল ট্রাকটা থামাতে। কাছে আসলে রাশিদের সব লোক বের হয়ে রাইফেল ধরে। ট্রাকের ড্রাইভার ভয় পেয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ট্রাক থামিয়ে সে গাড়ি থেকে নেমে 2 হাত উপরে তুলে বসে পড়ে। রাশিদ নিজের হাতে ফোন নিয়ে তাবিবের ফোনের দিকে যায়। ট্রাকের কিছু জিনিস সরাতে দেখে তাবিবের ফোনটা সেখানে। রাশিদ বুঝতে পারে তাবিব বুঝে গেছে তার ফোনের লোকেশন খোঁজা হবে, তাই সে চালাকি করে ফোনটা ফেলে দেয়। কিন্তু তাবিব এটা বুঝতে পারেনি ফোনটা রবির লোকেদের হাতে পড়লে কি হতে পারে। রাশিদ তাবিবের ফোনটা হাতে নিয়ে এসে ট্রাকের ড্রাইভারকে তাবিবের ফোনটা দেখিয়ে জিজ্ঞেস করে, এই ফোন কোথা থেকে আসলো? আমি জানি না এটা কার ফোন, কোথা থেকে আসলো। সত্যি কি জানে না, নাকি না জানা ভান করেছেন? আমি সত্যি জানি না এটা কই থেকে আসলো। আপনি কোথা থেকে আসছেন? আমি কক্সবাজার থেকে আসছি এই তরকারিগুলো নিয়ে। রাশিদ চিন্তা করলো এই অল্প সময়ে তাবিব কক্সবাজারে যেতে পারবে না, তার মানে অন্য কোথাও থেকে ফোনটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে। রাশিদ ড্রাইভারকে আবার জিজ্ঞেস করলো, মাঝখানে কোথায় থেমেছেন? 2 বার থেমেছি, একবার অনেক দূরে ফাঁকা রাস্তায়, আর একবার ওই স্টেশনে। রাশিদ চিন্তা করলো হয়তো সামনের স্টেশনে গেলে তাবিবের ব্যাপারে জানতে পারবে। রাশিদ নিজের পকেট থেকে 5,000 টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলল, কিছু মনে করবেন না, আমরা একটা খুনিকে খুঁজছি, আর এটা তার ফোন। ড্রাইভার কিছু না বলে ভয়ে টাকাটা নিয়ে দাঁড়িয়ে রইল। রাশেদ গাড়িতে উঠতে বাকিরা সবাই গাড়িতে উঠে গেল। রাশেদ ট্রাকের ড্রাইভারকে চলে যেতে বলল। ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ির দিকে যাচ্ছে। রাশেদ গাড়ি চালিয়ে সামনের দিকে চলে গেল। ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে চলে গেল। রাশেদ ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলল। একটু পর স্টেশনে গাড়ি এসে গেল। রাশেদ চারপাশে খোঁজ নিতে বলল। সব লোক চারপাশে ছড়িয়ে গেল। রাশেদ গাড়িতে বসলো। ফোনে কি আছে দেখা একটু দরকার। রাশিদ ফোনটা অন করে দেখে ফোনে কিছু নাই, তার মানে সব ডিলিট করে দিছে। রাশিদ নিজে গাড়িতে থাকা ল্যাপটপ নিয়ে রবিকে ফোন দিল আর বলল তাবিবের ফোনে কি আছে দেখতে। রবি নিজের সিক্রেট কম্পিউটার রুমে গিয়ে রাশিদের ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো। এইদিকে পোলাপান সবাই তাবিবের ব্যাপারে খোঁজ নিচ্ছে। রাশিদ তাবিবের ফোন নিজের ল্যাপটপে কানেক্ট করতেই রবির সামনে তাবিবের ফোনে থাকা সব কিছু চলে গেল। সব কিছু বলতে এখানে তেমন কিছুই নাই যা দিয়ে তাবিবকে ধরা যাবে। রবি দেরি না করে তাবিবের ফোনে থাকা সব কিছু রিকভার দিল। প্রায় 10 মিনিট পর সব কিছু রিকভার হলো। রবি দেরি না করে সব কিছু রাশেদকে সেন্ড করলো। রবি কিছু জায়গা লাল মার্ক করে দিছে, যে দাগগুলোর কোনো একটা স্থানে তাবিব থাকতে পারে। রাশেদ সব কিছু ভালো করে দেখে নিয়ে সব পোলাপানদের গাড়িতে উঠতে বলল। সবাই গাড়িতে উঠে গেল। এখান থেকে কিছুটা দূরে একটা পাহাড় আছে, আর সেই পাহাড়ের পাশে একটা নদী আছে। ওই নদী দিয়ে ছোট ছোট জাহাজ চলে। রবির মার্ক করা স্থানের মধ্যেও সেটা প্রথমে আছে, কারণ যেভাবে তাবিবের ফোনটার ডাটাগুলো দেখা গেছে তাতে এমনটা মনে হলো রাশেদ সবাইকে নিয়ে সেই নদীর দিকে যাচ্ছে। কিছু সময় পর সেই নদীর পাড়ে গিয়ে সবাই থেমে গেল। সবাই চারপাশে ছড়িয়ে গেল তাবিবকে কেউ দেখেছে কিনা। রাশিদ নদীর পাড়ে থাকা পান বিক্রেতাকে ডেকে আনতে বলল। রাশিদ লোক গিয়ে তাকে ডেকে আনলো। রাশিদ গাড়িতে বসেছিল, মুখে মাস্ক চাইলেও কেউ চিনতে পারবে না। সব পোলাপান নিজের রাইফেল গাড়িতে রেখে গেছে। জনসম্মুখে এসব বের করলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাবে। পান বিক্রি করার লোকটা আসলে রাশেদ ছবি দেখে তাকে দেখেছে কিনা জিজ্ঞেস করে। আসলে হাতে তেমন টাকা পয়সা নাই, বুঝেন নাই। রাশিদ বুঝতে পারে এই লোকটাকে টাকা দিলে সব বলবে, আর এটাও বুঝতে পারছে তাবিব এখানেই আসছে। রাশিদ দেরি না করে গাড়িতে থাকা একটা টাকার ব্যান্ডেল বের করে। ওটাতে প্রায় 20,000 টাকার মতো হবে। রাশিদ ব্যান্ডেলটা লোকটাকে দিয়ে বলে, চল ওই লোকটাকে দেখিয়ে দিবি। স্যার, কারা আপনারা? রাশিদ নিজের পরিচয় দেওয়ার আগে মুখের মাস্ক খুলে ফেলে। সাথে সাথে লোকটা ভয় পেয়ে যায়, তার হাত থেকে টাকাগুলো পড়ে যায়। রাশিদ লোকটাকে বলে, ভয় পেতে হবে না, চল এই ছবির লোকের দেখিয়ে দিবি। লোকটা রাশেদকে টাকাগুলো দিয়ে দিতে চায়। রাশেদ ধমক দিয়ে টাকাগুলো লোকটার পকেটে ঢুকিয়ে দেয় আর বলে তাবিবের কাছে নিয়ে যেতে। লোকটা বলে ছবিতে থাকা লোকটা এখানকার এক জাহাজের মালিকের সাথে গেছে। রাশেদ দেরি না করে লোকটাকে সেখানে নিয়ে যেতে বলে, আর রাশেদ নিজের লোকেদের বলে গাড়ি থেকে ফাইটার ড্রোন নিতে, তাতে কোথাও চলে গেলেও ফিরিয়ে আনতে পারে তাবিবকে। লোকটা রাশেদকে জাহাজের মালিকের বাসায় নিয়ে গেল। রাশেদ দেরি না করে দরজা ভেঙে ভেতরে চলে গেল।
হাতে চাইনিজ রাইফেল। ভেতরে গিয়ে দেখে তাবিব এক কোণে বসে আছে। রাশেদ ভেতরে ঢোকার সাথে সাথে রাশেদের বাকি লোকেরাও সেখানে ঢুকে যায়। রাশেদ তাবিবকে নিয়ে আসতে বলে। আশেপাশে থাকা লোকগুলো তাবিবকে আনতে বাধা দিতে চাইলে রাশেদ তার লোকেদের বলে সবাইকে ধরে রাখতে। রাশেদের লোকেরা সবাইকে ধরে রাখে আর রাশেদ তাবিবের কলার ধরে গাড়িতে এনে বসায়। তাবিব গাড়ি থেকে পালাতে চাইলে রাশেদ তার মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে সোজা রাশেদ তাবিবকে আস্তানায় নিয়ে আসে। এদিকে রবি চিন্তা করছে কখন রাশেদ ফোন দিয়ে বলবে তাবিবকে আনার কথা। রবি নিজের রুম থেকে ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদের চারপাশে পায়চারি করছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে। কখন জানি রাশেদ ফোন করে। অবশেষে সে অপেক্ষা শেষ হলো। রাশেদ ফোন দিতেই রবি ফোন ধরল। রাশেদ কিছু বলার আগেই রবি বলল, তাবিব কোথায়? আস্তানায় চলে আয়। রবি রাশেদকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছিল। সন্ধ্যা হতে এখনও আরও অনেক সময় বাকি, কিন্তু রবি তর সইছে না অহনার খুনির কাছে যেতে। রবি তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আজ বাইক নেই, কালো রঙের সে জাপানি গাড়ি নিল। আর কে সব পোশাক পরে নিল। খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, যেন মনে হচ্ছে আকাশে বিমান উড়াচ্ছে। এত দীর্ঘ পথ 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল। গাড়ির ধোঁয়া বের হওয়ায় সেই নালি দিয়ে আগুন বের হচ্ছে। আস্তানায় যেতে হার্ড ব্রেক করলো। গাড়ি এত জোরে ব্রেক করায় কয়েক হাত চাকা স্লিপ করে চলল। রাশেদ দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। রবিকে দেখে তাড়াতাড়ি কাছে আসে। রাশেদ রবিকে বলল, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? আমার বউয়ের খুনিকে খুন করতে অনেক জোরে ড্রাইভ করেছি। রাশেদ কিছু বলছে তা না শুনে রবি অনেক দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। তাবিব তখন চেয়ারের সাথে বাঁধা, তখনও সে অজ্ঞান হয়েছিল। রবি প্রবেশ করলো, সাথে রাশেদও প্রবেশ করলো। রবি রাশেদকে বাইরে যেতে বলল। রাশেদ বুঝতে পারলো রবির মাথা অনেক বিগড়ে আছে, তাই রাশেদ কোনো কথা না বলে বাইরে চলে গেল। তাবিবের তখনই জ্ঞান ফিরল। নিজের সামনে আর কে দেখে আবারও জ্ঞান হারানোর মতো অবস্থা তাবিবের। রবি আস্তে আস্তে নিজের মাস্ক খুলল। তাবিব রবিকে দেখে বলল, তুই আর কে? রবির সাথে সাথে ঠাস করে চড় মেরে দিল আর বলল, কোনো কথা নাই, আমি যা প্রশ্ন করব তাই উত্তর দিবি। এর বেশি কিছু বললে এমন কষ্ট দিয়ে মারবো না 7 জন্মেও বলতে পারবি না। রবির কথা শুনে তাবিব চুপ করে যায়। রবি এবার বলল, কেন মেরেছিস আমার বউকে? টাকার জন্য। সেদিন টাকা যা ছিল দিয়ে দিলে এমন করতাম না। আমি তোকে এর থেকে বেশি টাকা দিব, ফিরিয়ে দে আমার ওনাকে। এটা বলে রবি সেই রুমে এক পাশে থাকা একটা বস্তা ছুরি দিয়ে কেটে ফেলল আর সেখানে থাকা সব টাকা তাবিবের গায়ের উপর ঢালছে আর বলছে, নেই টাকা, আমার ওনাকে ফিরিয়ে দে। এইদিকে রাশেদ সেই রুমে বসানো ক্যামেরা দিয়ে দেখছে রবি ভেতরে কি করছে। রাশেদ ভাবছে রবি আজ পুরো পাগল হয়ে গেছে, তাকে আজ কোনোভাবে থামানো যাবে না। রবি তাবিবকে চড় মারছে আর পাগলের মতো বলছে, নে সব টাকা, তাও আমার ওনাকে ফিরিয়ে দে। তাবিব চুপ করে আছে। রবি এবার খুব জোরে তাবিবকে একটা লাথি দিল। সাথে সাথে চেয়ার নিয়ে তাবিব উল্টে গেল। তাকে আবার ওঠালো। মারছে তো মারছে। রবি পাশে থাকা ছুরি নিয়ে তাবিবের হাতে কয়েকটা খুব দিল। সে চিৎকার করছে আর রবি হাতে মরিচ দিচ্ছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তাবিব অজ্ঞান হয়ে গেল। রবির সেদিকে কোনো খেয়াল নেই। একের পর এক আঘাত করেই যাচ্ছে রবি। প্লাস দিয়ে হাতের সব আঙুলের নখ তুলে ফেলল আর পাগলের মতো চিৎকার করছে। তাবিবকে আজ রবি টুকরো টুকরো করবে। রবি আজ পুরো সাইকো হয়ে গেছে। চারপাশে কি হচ্ছে, এখন কি তাবিব কোনো অবস্থায় আছে সেটাও রবির খেয়াল নেই। হাতে থাকা সেই ধারালো ছুরি দিয়ে তাবিবের সব আঙুল গোড়ালি কেটে নিল। রাশেদ চাচ্ছে রবিকে থামাতে, কিন্তু রবিকে এখন থামাতে গেলে যে যাবে তার মৃত্যু নিশ্চিত। তাই রাশেদ সেখানে যাচ্ছে না। রাশেদ ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে আছে। ভেতরে রবি যা করছে তা দেখে রাশেদের নিজেরই খারাপ লাগছে। ভাবছে তাবিবকে ধরে না আনলে ভালো হতো, কিন্তু তাতে রাশেদের অবস্থা খারাপ হতো। রবি তাবিবের সব হাতের আঙুল কেটে নিয়ে সেগুলো পাশের টেবিলে সোজা করে রাখলো। তারপর হাত দুইটি কবজি বরাবর কেটে নিল। যে কোনো মানুষ বুঝতে পারবে এসব একজন সাইকো ছাড়া কেউ করতে পারে না। হাত কবজি বরাবর কেটে নিয়ে বাকি হাত দুইটা কনুই বরাবর কেটে নিল। তারপর কনুই থেকে কাঁধ বরাবর সব কাটা শেষ হলে রবি তাবিবকে ডাকতে থাকে।
সে ওঠে না। না, সে এখনও মরেনি, তবে অজ্ঞান হয়ে আছে। রবি আবার তাবিবের পড়ে যাওয়া সেই রক্ত মাটি থেকে তুলে নিয়ে তাবিবের মুখে দিল। তাবিবের একটু জ্ঞান ফিরে পেতে দেখে তার হাত দুইটা নাই, সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। রবি এবার তাবিবের পায়ের কাছে বসে যায়, আবারও পাগলের মতো বলতে থাকে। এই তাবিব, সব টাকা নিয়ে যা। এখানে যত টাকা আছে সব তোর। তাও আমার অহনাকে ফিরিয়ে দে আমার অহনাকে। এই বলে আরও একটা লাথি দিল। তাবিব আবারও উল্টে পড়ল। হয়তো সে জানে না তার সাথে কি হচ্ছে। রবি তাকে আবারও ওঠালো, পায়ের সব নখ প্লাস দিয়ে তুলে নিল, হাতের মতো পায়ের নখ তুলে নিল, তারপর আঙুল কেটে নিল, পরে পায়ের পুরো পাতা কেটে নিল, তারপর হাঁটু বরাবর কেটে নিল, পরে পুরো পা কেটে নিল। এসব রাশেদ দেখে ভয় পাচ্ছে। রবির এমন সাইকোগিরি আর কেউ কখনো দেখেনি। রবির ভিতরে এখন একটা সাইকোর জন্ম হয়েছে, সেটাও সে বুঝতে পারেনি। তাবিবের না আছে হাত, না আছে পা, সব কেটে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো। যে দেহটা আছে সেটাকে ধরলেও রবি বলছে, এই তাবিব, ফিরিয়ে দে আমার অহনাকে, ফিরিয়ে দে আমার অহনাকে। আমি আর কিছু চাই না, ফিরিয়ে দে। রবি রাশিদকে বলেছিল কারেন্টের শক দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু রেডি রাখতে। রাশিদও তাই করছিল। রবি যখনই কারেন্টের শক দিতে যাবে, রাশিদ তাড়াতাড়ি উঠে সুইচটা ফেলে দিল, যাতে শক দিতে না পারে। রুমে থাকা বাকি সব কিছু চলবে, শুধু শকটা দিতে পারবে না। রবি তাবিবের গায়ে শক দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রবির সব এক ঝটকা দিয়ে ফেলে দিল। তাবিবের পেটের দুই পাশে দুইটা ছুরি দিয়ে ঢুকিয়ে দিল। লম্বা ছুরি পেটের মধ্যে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল। না, এখন আর আগের মতো রক্ত বেরোচ্ছে না। একের পর এক আঘাত করেই যাচ্ছে তাবিবকে, কিন্তু তার কোনো সাড়া নেই, শব্দ নেই। রবি চোখ ঝাপসা হয়ে আসছে। চারপাশে সব কিছু ডবল মনে হচ্ছে। সামনে বসে থাকা তাবিবকেও ডবল মনে হচ্ছে। রবি সামনে নিজেকে আবার দেখতে পাচ্ছে। চারপাশটা রবির কাছে ঘুরছে। রবি কোনো রকম টেবিলের কাছে গেল। হাঁটতে পারছে না রবি ভালো করে, চারিদিকে হেলে পড়ে যাচ্ছে। কোনো রকমে গিয়ে কোড়ালটা হাতে নিল, যেটা সবার গলা কাটতে ব্যবহার করে। রবি কোড়াল নিয়ে তাবিবের সামনে গেল। সামনে রবি নিজেকেও দেখতে পাচ্ছে। রবির ইচ্ছা করছে সবাইকে আর শেষ করে দিতে। কোড়াল নিয়ে খুব জোরে চালিয়ে দিল। রবির সাথে সাথে মাটিতে পড়ে গেল। রাশেদ বসা থেকে রবি বলে চিৎকার করে উঠল। রাশেদ তাড়াতাড়ি রবি থাকা সেই রুমে চলে আসে। রবি অজ্ঞান হয়ে গেছে আর তাবিবের মাথাহীন দেহ চেয়ারে বাঁধা আছে। রাশেদ তাড়াতাড়ি রবিকে নিয়ে হসপিটালে চলে গেল। তাবিবের দেহ আগের মতোই পড়ে আছে। এইদিকে হসপিটালে একদিন চলে গেল। রবির জ্ঞান ফেরার কোনো কথা নাই। 2 দিন গেল, কোনো খবর নাই। আপু, রিহি, রাশেদ, মাহমুদ সবাই বেশ চিন্তায় আছে। এই সময় রবির কিছু হয়ে গেলে দেশের অবস্থাও খারাপ হবে। হয়তো রবি প্ল্যান বানিয়ে না দিলে দেশকে ভারতের কাছে সেই ব্রিটিশরা যেভাবে শাসন কায়েম করেছিল সেভাবেই শাসন করবে। হয়তো সেটা এখনও দেখা যাচ্ছে। প্রায় 7 দিন হলো, সবার চোখে পানি। কারো পেটে খাবার পড়ছে না ঠিকমতো। কি করবে কেউ বুঝতে পারছে না। ডাক্তার বলছে একটু শকের মতো আছে, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই একটা কথা সবাই 7 দিন ধরে শুনছে। ডক্টররা আলাদা টিম গঠন করে রবির জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কোনো কাজই হচ্ছে না। সর্বশেষ এই ডক্টর জানালো, রবি এই অজ্ঞান অবস্থায় ওই কিছু প্ল্যান করছে, যেটা একেবারে অসম্ভব। ডাক্তার এটাও জানালো কোনো এজেন্ট ছাড়া এমন দুঃসাহসী কিছু করার ক্ষমতা বাংলাদেশ এজেন্ট ছাড়া আর কারোর পক্ষে করা অসম্ভব। বেশ কিছু সময় আগে, প্রায় 2002 সালে জিয়াউর রহমান একটা টিম বানিয়েছিল, যে টিম বাংলাদেশের সিক্রেট এজেন্ট হয়ে কাজ করত। আর ওই এজেন্টকে এমন কিছু পরীক্ষা করানো হয় যাতে তারা ধরা পড়ে গেলেও কারো কাছে ঘুমন্ত কিংবা অচেতন সেখান থেকে উদ্ধারের পথ খুঁজতে পারে। এমনকি ওই এজেন্টগুলো নিজ শক্তিতে তাদের মেমোরিও লস করাতে পারে। তারা ভুলে যেতে পারে সব অতীত, আবার নিজ থেকে এসব ফিরিয়েও আনতে পারে। তাদের লাই ডিটেক্টর দিয়ে ধরা অসম্ভব। ডাক্তারের এমন কথা শুনে আপু রিহিকে বাইরে যেতে বলল, কারণ রিহি ছোট মেয়ে, কখন কার সামনে কি বলে দেয় হিসাব নাই। তার সামনে সব কিছু বলা তো আর চাই না। আপু বলল, আমি একটা কথা জানি, যেটা এতদিন আমি কাউকে বলিনি। এখানে উপস্থিত ডাক্তার, রাশেদ, মাহমুদ ছাড়া এই কথা আর কেউ জানবে না।
সে কথাটা বলার আগে আমি ডাক্তারের ব্যাপারে একটু কথা বলি। ডাক্তারের পরিবার সবার নাম ঠিকানা আমার সব জানা। ডাক্তারের মেয়ে বর্তমান অস্ট্রেলিয়ায় পড়াশুনো করছে। ডাক্তারের মা আছে, বাবা বছরখানেক হলো মারা গেছে। 2টা ছেলে আছে, একটা এইচএসসি দেবে আর একটা ছোট। ডাক্তারের স্ত্রী মেয়ের সাথে অস্ট্রেলিয়ায় থাকে, 2 মাস পর পর আসে দেশে। তিনি এই পর্যন্ত প্রতিবার দুপুরে বাংলাদেশে আসছে আর প্রতিবার বাসায় গেছে দুপুর 2টায়। পরের সপ্তাহে আবার আসবে, তবে এবার সকালে আসবে। আপুর কথা শুনে ডক্টর ভয় পেয়ে যায়। ডক্টর নিজেও এত হিসাব কখনো করেনি, আর এই মেয়ে ছোট্ট সূক্ষ্ম বিষয় বের করে নিছে। রাশি তো অবাক, আপুকে দেখে আজ কেমন জানি মনে হচ্ছে এত চাল রবিও কখনো চালেনি। এই অল্প সময় ডক্টরের ব্যাপারে যে খোঁজ নিয়ে ফেললো, ডক্টর তো ভয়ে একেবারে শেষ। রাশিদ আপুকে বলল, এসব কেন বলছো? এই জন্য বলছি যাতে আমি সামনে যে কথা বলবো সেটা যাতে কেউ জানতে না পারে, কথাটা যেন শুধু আমাদের মধ্যে থাকে। আপু, আমি একটু বাইরে যাচ্ছি। তোমার কথা শুনে মনে হলো তুমি যে কথা বলবে সেটা আমার জানার বা আমাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। মাহমুদ এটা বলে চলে গেল। ডক্টরও এটা বলে চলে যেতে চাইলে আপু ডক্টরকে থামিয়ে বলে, এই কথাটা ডক্টরকে জানাতে হবে। আপু এটাও বলে, এই হসপিটালে কতজন ডক্টর কতজন নার্স আছে সব জানে, এমনকি এই হসপিটালের নির্মাণের পেছনে কার অবদান আছে তার ডাটা থেকে শুরু করে এই পর্যন্ত কতজন ডক্টর নার্স এখানে আসছে আবার গেছে, কতজন রোগী এই পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছে, আর কতজন রোগী মারা গেছে, কতজন ভুল চিকিৎসার কারণে মারা গেছে, সব ডাটা আছে। আপুর এই কথাটা শুনেও ডক্টর আরও ভয় পেয়ে যায়। ডক্টর বলে, ম্যাম, এত ভয় কেন দেখাচ্ছেন? বুঝতে তো পারছেন রাশেদ ভাই সামনে আছে, তার উপর আপনি এমন কথাগুলো বলছেন, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে। সব ঠিক হয়ে যাবে একটু পর। আপু আসলে কথাটি এবার বলে দাও। রবি হচ্ছে এদেশের সবচেয়ে বড় এজেন্ট, যে একসাথে 3টা প্ল্যান বানিয়ে কাজ করে। ভারতের RAW থেকে শুরু করে সব দেশের সিক্রেট এজেন্ট, সব গোয়েন্দা রবিকে খুঁজে বেড়াচ্ছে। এই দেশ অনেক আগে বিক্রি হয়ে যেত, কিন্তু রবি সেটা হতে দেয়নি। রবি দেখতে ইনোসেন্ট হলে ও বেশ ভয়ঙ্কর। সে এত ভয়ঙ্কর যে একা বনে গিয়ে কোনো আত্মরক্ষা ছাড়া, কোনো অস্ত্র ছাড়া বাঘ মেরে কাঁধে তুলে নিয়ে আসছিল। জঙ্গলে থাকা বাঘ সিংহ তাকে দেখে ভয় পায়, কারণ রবি অনেক দিন জঙ্গলে ছিল, না ছিল পানি না ছিল খাবার। জঙ্গলে যাই পেত তাই খেত, পুরো 1টা বছর সেখানে ছিল। আমরা তো মনে করেছিলাম সে আর ফিরবে না। সে এই 1 বছর বনের পশুদের ভাষাও শিখে ফেলেছে, বনের রাজা সিংহ। আর রবি সেই সিংহকে বশ করে বনে ঘুরে বেড়াতো, পাখিদের বশ করার চিন্তা করত। বনে যে নিজের জন্য একটা আলাদা নাম রেখেছে। রবি জেল থেকে পালিয়ে আসা আসামি না, সে সত্যি অপরাধ করে জেলে যায়নি। তার চিফ তাকে জেলে পাঠিয়েছিল আসামিদের সাথে মিশতে। এটাও সাধারণ কোনো মামলা ছিল না, খুনের আসামি বানিয়ে তারপর জেলে পাঠিয়েছিল। আসামিদের সাথে থাকতে থাকতে তাদের সব সিক্রেট রবি জেনে যায়। আদালতের নির্দেশ অনুযায়ী তার ফাঁসি হওয়ার কথা। ফাঁসির আগের দিন চিফ রবির সাথে দেখা করে আর বলে, তুমি একজন এজেন্ট, আশা করি এখান থেকে পরিচয় গোপন রেখে নিজে বেরিয়ে যাবে। আমি বা আমরা কোনো প্রকার হেল্প তোমাকে করব না, তবে একটা ভরসা করতে পারো, তোমার ফাঁসি রায় হওয়ার পর যদি তোমাকে গলায় দড়ি দেওয়া হয়, সেখান থেকেই আমরা তোমাকে ফিরিয়ে আনবো। চিপ, আমি এতটা বোকা নই। তারপর চিপ চলে যায়। রবির ফাঁসি কার্যকর হয়। শেষ কোনো ইচ্ছে থাকলে বলতে বলে, আর পরদিন রবিকে ফাঁসি দেওয়া হবে বলে। রবি কোনো ইচ্ছা নেই বলে, পরদিন ফাঁসি দিতে নিয়ে যাবে। জেলে থাকা সব অপরাধীদের চিনে নেয়। ফাঁসি দিতে নিয়ে যাচ্ছে রবিকে, হঠাৎ অষ্টমের সামনে গিয়ে থেমে যায়। জেলায় জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন রবি অষ্টমে যাওয়ার কথা বলে। জেলার আগে একজন কনস্টেবলকে পাঠায় আর ভেতরের অবস্থা দেখে আসতে বলে। পালানোর কোনো চিন্তা করছে কিনা সন্দেহ করে। কনস্টেবল ফিরে এসে বলে সব কিছু ঠিক আছে। রবি অষ্টমে ঢোকে, কিন্তু আর বের হয় না। জেলার বিষয়টি বুঝতে একটু দেরি করে ফেলে। ততক্ষণে রবি সেখান থেকে বের হয়ে আসে। জেলার সাহেব তাড়াতাড়ি সবাইকে চেক করতে বললে দরজা খুলে দেখে সব কিছু আগের মতো স্বাভাবিক, কিন্তু রবি সেখানে নেই। সব পুলিশ চারপাশের দেয়াল চেক করে। এক পাশে এসে বুঝতে পারে ওই দেয়ালের কোনো ঝামেলা আছে। দেয়াল চেক করতে বললে দেয়ালে লাঠি দিয়ে আঘাত করে, আর তখন বুঝতে পারে দেয়ালের নিচে কিছুটা অংশ ঘোরানো যাচ্ছে। সে অংশ ঘুরিয়ে দেখে ছোট্ট একটা সুড়ঙ্গ।
পুলিশ সেটা দিয়ে ঢুকে যায়। ভেতরে আরও একটা পথ, আর ওই পথ দিয়ে রবি চলে গেছে। পুলিশ সেই পথ দিয়ে সোজা রাস্তায় গিয়ে ওঠে। আর কিছু নেই। সাধারণ মানুষ নিজের মতো চলাফেরা করছে। সেখানে একটা কাগজ দেখতে পায়। পুলিশ সেটা হাতে নিয়ে দেখে তাতে লেখা, আমি কোনো অপরাধী নই। প্রথমে জঙ্গলে, পরে জেলে, এরপর আরও অনেক জায়গায় রবি নিজের আধিপত্য বিস্তার করিয়েছে। কথাগুলো বলে আপু থেমে যায়। রাশেদ এরপর কি হলো জিজ্ঞেস করে। আপু আবার বলা শুরু করে। রবি সেখান থেকে বের হয়ে প্ল্যান মতো রাখা বাইকে উঠে চলে যায় সোজা চিপের বাসায়। রবিকে দেখে চিপ বেশ খুশি হয়। সে মিশন রবি শেষ করে ফেলে। রবিকে চিপ জিজ্ঞাসা করে জেলার অবস্থা। রবি শুধু একটা কথা বলে চিপকে, সেখানকার পুলিশ খুব খারাপ, শুধু আমাকে মেরে এই পর্যন্ত 60টা লাঠি ভেঙেছে। রবির কথা শুনে চিপ হেসে ওঠে। চিপ ভাবছিল শতাধিক লাঠি ভাঙবে। চিপের সাথে কথা শেষ করে রবিকে একটা পাসপোর্ট আর ভিসা দিয়ে বলে চলে যেতে। সেখানে আরও ভয়ঙ্কর মিশন শেষ করতে হবে। তারপর রবি চলে যায় দুবাই। পাহাড়ে ঘুরলেও মরুভূমিতে না গেলে কেমন হয়। রবি প্রতিদিন মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে পার হতো। অনেক বেশি দৌড়াতো। সেখানে টিকে থাকা সব কৌশল শিখে নিল মাত্র কয়েক মাসের মধ্যে। তারপর শুরু হলো শব্দ শুনে লক্ষ্যভেদ। আপু আবার থেমে গেল। রাশেদের হাতে থাকা পানির বোতল থেকে একটু পানি খেলো। তারপর আবার বলা শুরু করলো। রবিকে দৌড়ে যেতে হতো মরুভূমিতে। সেখানে যাওয়া মাত্র সেখানকার এজেন্টরা রবির চোখ বেঁধে দিত। এজেন্টগুলো চিপের সাথে কথা বলেছিল। আর এমন একজন এজেন্ট চেয়েছিল তারা যে সব জায়গায় রাজত্ব করতে পারে। দিনের আলোতে যেমন দেখে রাতের আলোতেও তেমন দেখার মতো এজেন্ট চেয়েছে। আর চিপ জানতো সব কিছু রবি অল্প সময়ে মানিয়ে নিতে পারবে। দুবাইয়ের মূলত এজেন্ট নেওয়ার কারণ হলো তাদের দেশে কিছু জঙ্গি গোষ্ঠী দেশকে তছনছ করে দিতে চায়। আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো আইডিয়া দুবাইয়ের এজেন্টদের মাথায় আসছিল না। আসলে তারাও জঙ্গিদের আস্তানা কোথায় জানতো না। তাদের ব্যাপারে কোনো খোঁজ ছিল না। শুধু এরা জানতো একদল জঙ্গি দুবাইয়ে এসেছে। রবি মরুভূমিতে গেলে তার চোখ বেঁধে দিত। তার আশেপাশ থেকে রবিকে তারা আঘাত করতো। প্রথমে রবি কিছু বুঝতে পারতো না। কোন দিক থেকে আওয়াজ আসছে বুঝতে পারতো না। কিন্তু সময়ের ব্যবধানে অতিরিক্ত পরিশ্রমের কারণে মাত্র 1 মাসের শব্দ শুনে লক্ষ্যভেদ করা শিখে যায়। তাও যেন ভাবে না। যারা শিখেছিল তাদের থেকে বেশ এক্সপার্ট হয়ে যায়। আকাশে উড়ান্ত পাখির ছায়া দেখে শ্যুট করে সোজা পাখির গায়ে লেগে যায়। এমনকি উড়ান্ত ড্রোনের আওয়াজ শুনে চোখ বন্ধ করে শ্যুট করলে ড্রোন মাটিতে পড়ে যায়। এত বেশি এক্সপার্ট হয়ে গিয়েছিল সে বাতাসের ধাক্কা খেয়ে কোনো পাখি তাল সামলাতে না পেরে চলে আসলে সেটা হাতে কাছাকাছি থাকলে উড়ান্ত অবস্থায় সেটাও ধরে ফেলতে পারে। রবির এমন কাজে পুরো দুবাইয়ের রবি নাম ছড়িয়ে পড়ে। এটা প্ল্যান করে ছাড়িয়েছিল। পরে এক পর্যায়ে এই খবর জঙ্গিদের কানে চলে যায়। রবির সাথে তারা দেখা করে। আর রবি সাধারণত মানুষের মতো তাদের সাথে মিশে যায়। তাদের উৎপত্তি থেকে শুরু করে তাদের করা সব মিশন, সামনে করবে কি যে মিশন, সব রবি জেনে যায়। জঙ্গিদের কাছ থেকে বোমা বানানো শিখে যায়। সময় আর সুযোগ বুঝে দুবাইয়ের এজেন্টকে খবর দেয়। রবির ভেতরে আগে থেকে ছিল, তাই রবি ভেতর থেকে প্রথমে এজেন্টের দিকে গুলি চালালেও একটাও কারো গায়ে করেনি। কয়েকজন এজেন্ট ভেতরে চলে গেলে রবি পেছন থেকে সব জঙ্গিকে শ্যুট করে। আর বাকি এজেন্টরা বাকিদের শেষ করে দেয়। রবি জঙ্গিদের সাথে মিশে যাওয়ার ফলে তাদের শেষ করতে পেরেছে। এভাবে আরও কয়েকটা মিশন শেষ করে রবি বাংলাদেশে চলে আসে। এতদিন রবি যা করেছে সব নকল। এটা চেহারা দিয়ে করেছে, নকল একটা চেহারা দিয়ে করেছে। চিপ জানতো আসল চেহারায় গেলে কারো যদি রবিকে খারাপ লাগে তাহলে রবি পরিচয় বলে দিতে পারে। আর তাতে রবির জীবন হুমকিতে পড়বে। তাই নকল চেহারায় এসব করে গেছে। তাই এখনও রবিকে কেউ চিনতে পারে না। আর রবি এখন নিজে চিফ। তার মিশন, তার করা প্ল্যান আজ পর্যন্ত সব সাকসেস হয়েছে। রবি সিক্রেট এজেন্ট যাকে পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আপু এসব বলে থেমে যায়। রাশেদ এখন বুঝতে পারছে কেন আপু ডক্টরের ব্যাপারে এত কিছু জেনে নিচ্ছে। ডক্টরকে আপু বলে, এসব আপনাকে না বললেও হতো, কিন্তু আপনি ইচ্ছা করে চিকিৎসা ঠিক মতো করতেছেন না। কারণ রাশেদ একজন মাফিয়া, আর মাফিয়া নিশ্চয়ই ভালো কোনো মানুষকে হসপিটালে আনবে না, এটাই আপনার ধারণা। আপুর কথা শুনে ডক্টর কিছু বলতে যাবে তার আগেই আপু বলল, কোনো কথা বলতে হবে না, এখন ভালো মতো চিকিৎসা করুন। ডক্টর কোনো কথা না বলে চলে গেল। এদিকে রিহি গিয়ে রবির কাছে বসলো। রবি শুয়ে আছে,
আর রিহি একটা চেয়ার টেনে চেয়ারে বসে রবির বেডে মাথা রেখে আছে। হঠাৎ রবির হার্টবিট বাড়তে শুরু করলো। কম্পিউটারের আওয়াজ বেশি হচ্ছে রিহি বুঝতে পারল রবির জ্ঞান ফিরবে এখন। রিহি দাঁড়িয়ে গেল আর রবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রবি চোখ খুলে শোয়া থেকে বসে গেল আর বলল, প্ল্যান করা শেষ। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আজ 8 দিন প্ল্যান বানালাম, এখন বাসায় চলো। বাসায় চলো মানে তুমি এখন অসুস্থ? আগে সুস্থ হও, তারপরে যা করার করবে। এখন কোথাও যেতে হবে না। আরে পিচ্ছি বুড়ি, আমার কিছু হয়নি। 8 দিন ধরে প্ল্যান বানিয়েছিস মানে? আমি 8 দিন তো অজ্ঞান ছিলাম, তাই বললাম চলো এখন বাসায় যাব। রবিকে না যেতে বলল কে শোনে কার কথা। আপু ডক্টরকে ডেকে আনলো আর ডক্টর সব দেখে বলল, এই কয়দিন খাওয়া দাওয়া না হওয়ায় অনেক দুর্বল হয়ে গেছে, এখন একটু ঠিক মতো খেতে হবে। রবি সব করবে বলে চলে আসতে চায়। রবি যে প্ল্যান করলো সেটা বাস্তবায়ন হলে দেশের সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে, সাথে দেশকে অঙ্গরাজ্য হওয়া থেকেও রক্ষা করা যাবে। রবি হসপিটাল থেকে বাসায় চলে আসে। রবি সবাইকে বসতে বলল, রিহিকে রবির রুমটা গুছিয়ে দিতে বলল। আসলে রিহিকে এখান থেকে সরিয়েছে যাতে কথাগুলো বা এই প্ল্যানটা রিহি না জানে। রবি আপু আর রাশেদকে বলল, দেশের যে অবস্থা তাতে মনে হয় না রাজনীতির গতিপথ না পাল্টালে দেশের এই উত্তেজিত অবস্থা স্বাভাবিক হবে। তাহলে তুই কি করতে চাস? তুমি সরকার প্রধান হয়ে। এই কি বলছিস এসব? আমার প্ল্যান শোনো, আমাদের সব লোক পুরো বাংলাদেশে আছে, আর আমরা যদি আমাদের লোকদের এমপির আসনে বসিয়ে দিই তাহলে আমাদের হাতে সব ক্ষমতা থাকবে, আর সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী থাকবে তুমি, যেটা শুধু নামে একমাত্র, আসল সব কাজ করব আমি। এটা কিভাবে সম্ভব? আমার কাছে অসম্ভব বলে কিছু নেই, তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। আর রাশেদ, আমাদের সব মাথাকে এক করে 2-3 দিন পর সবাইকে নিয়ে মিটিং করার কথা বল। রাশেদ রবির কথায় কয়েক সেকেন্ড ভাবল, আসলে রবি যেটা করছে সেটা কি আদৌ সম্ভব? কিছু সময় ভেবে রাশেদ ওকে বলে উঠে পড়ল। রবি আপুকে বলল, আমি প্ল্যান করে ফেলেছি। রাশেদকে সবাইকে আসতে বলে দিল এবং সবাইকে এটাও বলল যে সবাইকে আসতে হবে। রাশেদ নিজের কাজ করছে। রবি নিজের কম্পিউটার রুমে গেল। সিফাতকে একটা সংকেত পাঠালো। সিফাতের কাছে থাকা সর্বশেষ খবর কি সেসব রবি জানতে চাইল। সময় বুঝে সিফাত দিয়ে দিবে। রবি নিজের ফোন হাতে নিয়ে দেখে চার্জ নেই, তাই ফোন চার্জ দিল। তখনই মনে পড়লো রাজনীতির পেছনে থাকা সাইটে যে ভিডিও আপলোড করেছিল সেটার কী অবস্থা দেখতে হবে। কম্পিউটারে গিয়ে সেই সাইটে চলে গেল। রবি এটা দেখে চমকে গেল। এতদিনে তেমন একটা রেসপন্স আসেনি, কিন্তু এখন দেখছে অবিশ্বাস্য রেসপন্স। তার মানে ভিডিও ভাইরাল। রবি তো সেই মহাখুশি, প্রথম ভিডিও ভাইরাল। সাথে সাথে আরও একজনের ভিডিও আপলোড করে। 2টা ভিডিও মোটামুটি ভাইরাল। রবি এবার দেখাবে দেশের ভেতরে থাকা দেশদ্রোহীদের আসল মুখোশ। 2 দিন পর রাশেদ মিটিং রুমে অপেক্ষা করছে। বাকিরাও সবাই এসে গেছে, শুধু আসেনি আর কে। সবাই অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা শেষ। সবার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে এক প্রকার বিরক্ত হয়ে গেছে সবাই। আরও কিছু সময় পর রবি আসলো। সবাই দাঁড়িয়ে গেল। রাশেদ রবির পাশে চেয়ারে ছিল, তাই রাশেদ বলল, এটা কোনো সময় হলো আসার? রবি কোনো কথা না বলে সবাইকে ইশারায় বসতে বলে। মুখে মাস্ক, চোখে চশমা, দেখে বোঝার উপায় নেই আর কে দেখতে কালো না ফর্সা। সবাই চেয়ে আছে আরকের দিকে, এই বুঝি কিছু বলবে। অবশেষে বলা শুরু করলো, আমি এখানে ইচ্ছে করে দেরি করলাম। এখানে সবাই আমাকে এই রূপে দেখেননি, তবে অনেকে দেখেছেন। আপনারা জানেন আমার সময় জ্ঞান সম্পর্কে। আমি একটা কথা প্রায় সময় বলি, যদি আমি কোথাও যাওয়ার কথা দিই তাহলে আমি যাব, আর যদি যেতে না পারি আমার লাশ যাবে, উক্ত স্থান থেকে আমার লাশ ফিরবে। আমি এইখানে ইচ্ছে করে দেরি করে আসছি, কারণ আপনাদের অপেক্ষা করার কষ্ট থেকে কয়েক গুণ কষ্ট বেশি হয় তাদের, যারা আপনজনকে মৃত্যুসজ্জায় হাসপাতালে নিতে গিয়ে মাঝপথে এমপি মন্ত্রী আসবে বলে ঘন্টার পর ঘন্টা প্রিয়জনকে মৃত্যুর দিকে যেতে দেখে। কিন্তু ওই সকল এমপি মন্ত্রী আসবে বলে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষ থেকে শুরু করে এমার্জেন্সি রোগী অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখে। আমি চাই এই সকল কাজ দেশ থেকে বিলুপ্ত করে দিতে।
আমার জানা মতে এখানে উপস্থিত থাকা সবাই নিজেদের এলাকায় আধিপত্য বিস্তার করেছে। সবাই চাইলে নিজেদের এলাকা থেকে সব অপরাধ শেষ করে দিতে পারেন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রবি থেমে যায়। আজ প্রথম রবি প্রশ্ন করার সুযোগ দিয়েছে। একজন ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলল, ভাই আমাদের কি করতে হবে? রবি হাতের ইশারায় তাকে বসিয়ে দিল আর বলল, আগে আমাকে ভয় পাওয়া বাদ দিতে হবে। আমিও আপনাদের মতো সাধারণ একজন। এখন আপনাদের মূল কাজ হলো নিজেদের এলাকায় আরও বেশি জনপ্রিয়তা অর্জন করা। আমি সবাইকে অনেক আগে থেকে সতর্ক করেছি, এই দেশকে যদি দেউলিয়া হওয়ার পর থেকে আমরা ফিরিয়ে না আনি তাহলে এই দেশ ব্রিটিশদের হাতে ভারতের পেটে চলে যাবে। আর এটা সুপরিকল্পিতভাবে চলছে। আমাদের দেশের কিছু নেতা, আর আমাদের দরকার সেসব নেতাকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া। আমি কখনো রাজনীতিতে যেতে চাই না, কিন্তু দেশকে রক্ষার জন্য আপনাদের যেতে হবে। আপনারা সবাই নিজ নিজ এলাকায় এমপি চেয়ারগুলো দখল করবেন। আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, দেশকে রক্ষার জন্য এটা আমাদের করতে হচ্ছে। আমরা রাজনীতি করব না, রাজনীতির নামে আমরা মানুষের সেবা করব। এমপি মন্ত্রীর যত পোস্ট আছে সবগুলো আমাদের দখল করতে হবে। এখন যেভাবে সাধারণ মানুষ না খেয়ে মরছে, সেটা আর 5 বছর চললে পুরো দেশ মানুষশূন্য হয়ে যাবে। রাজনৈতিক চেয়ারগুলো দখল করতে কারো কোনো সমস্যা আছে কি না আমাকে জানাবেন। আজকে আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, যদি কেউ আপনাদের এমপি মন্ত্রী পদে দাঁড়াতে বাধা দেয় তাহলে আমরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করব। আর এটা করলে দেশের জন্য কিছুটা হুমকি হয়ে পড়বে। কেমন হুমকি? নতুন রাজনৈতিক দল গঠন করতে গেলে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে একজনকে। সেটা কে হবে তা নিয়ে একটু চিন্তা করতে হবে। আর সরকার প্রধান ঘোষণা করতে গেলে সব দেশের প্রায় 20% মতো সম্মতি থাকতে হবে। আর এটা আমরা সহজে পাবো না, তাই একটু সমস্যা হবে। তবে আশা দেশের কেউ এই পদগুলো নিয়ে গাদ্দারি করবে না। আর কেউ করলে আমাকে জানাবেন। যে করবে তার ছবি আর ঠিকানা দেবেন, আমি বুঝিয়ে দেব। আর কারো কিছু জানার আছে? আমার কিছু কথা আছে। বলেন, কি কথা আপনার? দেশের এই সংকটময় অবস্থা কি আমরা কাটিয়ে তুলতে পারবো? আমরা কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তবে চেষ্টা করতে পারবো। আপনি কোনো রেস্টুরেন্টে গেলে দেখবেন সেখানে প্রতিদিন যে খাবার অপচয় হয় সেই খাবার দিয়ে কমপক্ষে 5 জন মানুষ বসে বসে খেতে পারবে। আমাদের ওই অপচয় করাটা বন্ধ করতে হবে। সব মানুষকে কর্মমুখী করে তুলতে হবে। দেখবেন 1 বছরের মধ্যে সবাই নিজেদের ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে যাবে। রবির কথা শুনে সবাই বুঝতে পারে সে অনেক বড় কোনো প্ল্যান বানিয়েছে। এর পিছনে সবার সাথে কথা বলা শেষ হলে রবি রুম থেকে বেরিয়ে আসে। সবাই নিজেদের মতো বাসায় চলে যায়। দেশে ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক নেতার কুকীর্তি সাধারণ মানুষ জেনে গেছে। যাকে এতদিন ভালো মনে করে আসছিল আপু, তার ভিডিও সেই সাইটে পেয়ে বুঝতে পারল এরা সবাই রাজনীতির আড়ালে কী করছে। এখন সাধারণ মানুষ বুঝতে পারছে এদের আর কোনো সময় ক্ষমতার বসালে এরা দেশকে বিক্রি করে ভারতের দ্বিতীয় বাড়ি, আমেরিকায় সেফ হাউক, অস্ট্রেলিয়ায় ছেলের বাড়ি বানাবে। আর যারা এসব করে বেড়াবে তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছুই করবে না। সাধারণ মানুষের এটা বুঝতে আর কোনো দিক দিয়ে বাকি নেই। 2 দিন পর আবারও মিটিং রুমে সবাই। রবি সবার সামনে একটা করে কাগজ দিল। হয়তো কেউ সরাসরি রবিকে না বলতে পারবে না, তাই রবি সবাইকে বলল, যারা রাজনীতি করে দেশের মানুষকে বাঁচাতে চান তারা কাজে সম্মতি দিন, আর যারা রাজনীতিতে আসতে চান না তারা না লিখে দিন। সবাই কাগজে লিখে দিল। রবির হাতে সব কাগজ আসলো। সব কাগজ থেকে রবি বেশ আনন্দিত হলো, কারণ সবাই রাজনীতিতে আসার জন্য প্রস্তুত। রবি সবাইকে নিজেদের এলাকায় জনপ্রিয়তা অর্জন করতে বলল। প্রয়োজনে খেতে না পারা মানুষকে খেতে দিতে বলল। ছোট ছোট মানবিক কাজগুলো করতে বলল। মানুষকে বাড়ি গাড়ি দিয়ে মন পাওয়া যায় না, ছোট ছোট কাজগুলো দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে হয়। রবি সবাইকে ছোট ছোট কাজগুলো করতে বলল। মিটিং শেষ করে সবাই নিজেদের বাসায় চলে গেল আর আপন কাজ শুরু করে দিল। রবি আজ সিক্রেট এজেন্টের কাজে যাচ্ছে।
তাদেরও অনেক কাজ আছে, সব কাজ শেষ করতে হবে আর নির্বাচনের আগে এসব করতে হবে। সে আগের মতো করে পাহাড়ের গায়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে সিক্রেট এজেন্টের কাছে চলে গেল। সবাইকে বলল রবি কিছু জিনিস বানাতে যেগুলো খুব পাওয়ারফুল হওয়া চাই। রবি তাদের বলল বোমারু ড্রোন, ফাইটার ড্রোন আর বোমারু বিমান বানাতে প্রয়োজনীয় সামগ্রী যেখান থেকে পারে নিয়ে আসতে। সবাই রবির কাজে লেগে গেল। 1 মাস পর সফলভাবে নিজস্ব প্রযুক্তিতে বোমারু ড্রোন, ফাইটার ড্রোন আর বোমারু বিমান বানাই ফেলল। প্রথমটা যখন সম্পূর্ণ চাহিদা মতো হলো, বাকিগুলো হওয়া স্বাভাবিক। রবি তাদের বলেছে সবগুলো যেন অনেক ছোট আর পাওয়ারফুল হয়। সবাই সেদিকে লক্ষ্য রেখেই কাজ করলো। সব কিছু রবির চাহিদা মতো হলো। কিছুদিন পর আজ এমপি পদে যে দাঁড়াবে সবাইকে ফর্ম নিয়ে পূর্ণ করে জমা দিতে হবে। রবির সব লোক এমপির ফর্ম পূর্ণ করে জমা দিল। সব পোস্টে এখন রবির লোকেরা আছে। রবির কথা মতো ছোট ছোট মানবিক কাজগুলো সবাই করছে আর সেগুলো মানুষের চোখে পড়ছে। ইন্টারনেটের যুগ, সব কিছু এখন কয়েক মিনিটের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। নির্বাচনে রবির লোকেরা জয়ের জন্য খুব ভালো করে কাজ করে যাচ্ছে। চারপাশে রবির লোকেদের নাম শুধু, বাকিরা কেউ নামেও নাই। এটা দেখে প্রত্যেক প্রতিদ্বন্দ্বীর ঘুম নাই। কিভাবে নির্বাচনে জিতবে সেটাই সবার চিন্তা, কিন্তু তারা জানে না এসবের পেছনে মাস্টার প্ল্যান করা আছে। রবির লোকের প্রতিদ্বন্দ্বিতা তো ভেবে রেখেছে ভোটের আগের রাতে ভোট নিয়ে নেবে, কিন্তু রবি তো এটা হতে দেবে না। নিজের সব লোককে রবি নির্বাচন কেন্দ্রে পাঠিয়ে দিল। কাল ভোট হবে। কেন্দ্রের চারপাশে অনেক লোক পাহারা দিচ্ছে। ভোট কেটে নিয়ে আসলে রবির লোকেরা সবাইকে লাঠিচার্জ করে। রবি আগেই কেন্দ্রে থাকা সব দায়িত্ব অফিসারকে বলেছিল এমন হবে, তাই সবাই অ্যালার্ট ছিল। একদিকে প্রায় 4/3 অংশ জায়গায় ভোট হয়ে যাবে, তাই রবি সব লোকেদের রেডি করে রাখছিল। আজ ভোট হবে। কাল রাতে যারা ভোট চুরি করতে চেয়েছিল সবাইকে তো রবির লোকেরা লাঠিচার্জ করে তাড়িয়েছে। এখন ওপেনে কিছু ভোট জাল হবে, সেটা রবি ভেবে রেখেছে। ভোট কেন্দ্রে ক্যামেরা লাগানো, যদি কেউ গাদ্দারি করে তাহলে তার অবস্থা খারাপ হবে। এমনিতেই চারপাশে রবির লোকেদের জয়ের আশা নিশ্চিত করা আছে। কিন্তু আগের মতো রাতে ভোট হয়ে গেলে তখন ভারতের হয়ে যারা কাজ করে তারাই জয় হতো। ভোটে যারা নকল ভোট দিল তাদের গ্রেপ্তার করা হলো। রবি কম্পিউটারের সামনে সারাক্ষণ বসেছিল। আরও অনেকেই রবির কথা শুনছিল, সারাদিন কম্পিউটারের দিকে তাকিয়েছিল। এমন একটা সিস্টেম করে দিল, রবি যদি কেউ 2 বার ভোট দিতে যায় তাহলে তার চেহারা ওপর লাল মার্ক করে বৃত্ত উঠবে। আর রবি সেটাই দেখতে পেল। যারা 2 বার ভোট দিতে গেছে সবার মুখে বৃত্ত দিয়ে চিহ্নিত করা হলে রবি লাইনে থাকা সবাইকে কেন্দ্রের নাম ও নাম্বার এবং নকল ভোট দিতে যাওয়া লোকের ছবি পাঠিয়ে দেয়। আর সাথে সাথে তাকে গ্রেপ্তার করে। অবশ্য দায়িত্বরত অফিসাররাও ওই দলের, কিন্তু রবি তো আগেই প্ল্যান করে রাখছিল যারা দায়িত্ব পাবে সবার পরিবার থেকে একজন করে রবির লোকেরা কিডন্যাপ করেছে আর তাদের সবাইকে বাধ্য করেছে রবির কথা মতো কাজ করতে। রবি তো আগে থেকেই সবাইকে বলেছিল সোজা আঙুলে ঘি উঠবে না। দেশের সব দায়িত্বরত মানুষগুলো পাচাটা হয়ে গেছে। মাত্র কয়েকজন আছে যারা দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের জন্য ভাবে। সারাদিন ভোট হলো, এখন ভোট গণনা চলবে। রবির সব লোক বলছে ভোট কেন্দ্রে গুনে নিতে, কিন্তু নির্বাচন করা সব অফিসার বলছে থানায় গিয়ে গণনা করবে। আর থানায় গণনা করা মানে তারা যেমন চায় তেমন ফল ঘোষণা করবে। কিন্তু রবি তো তা হতে দেবে না। যারা রবির লোকেদের জন্য কাজ করেছে সবাইকে বলল নির্বাচন কেন্দ্রের চারপাশে থাকা রাস্তা ব্লক করে দিতে। রবির এক কথায় রাস্তার থাকা সব গাছ কেটে রাস্তায় ফেলে দিল। পরে রাস্তা দিয়ে গাড়ি নিতে না পেরে কেন্দ্রে ভোট গণনা শুরু করলো। যতই গুনছে ততই সবার মধ্যে এক অস্থিরতা বিরাজ করছে। ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করার সময় ভোটের ফলাফল যে অফিসারের হাতে আছে সেই সব অফিসারদের মুখে এক বিষণ্ণতা। ফল ঘোষণা করতে যাবে ঠিক সেই সময় অফিসার সবার ফোন বেজে ওঠে। অফিসার কোনো কথা না বলে ফোনটা কানে নিল। ফলাফল এদিক সেদিক না করে যেটা হয়েছে সেটাই যেন সবাই জানে। কলটা ছিল রবির, আর রবির এই কথা শুনে অফিসার ফল ঘোষণা করে দিল। প্রতিটি কেন্দ্রে গড়ে 81% ভোট রবির লোকেরাই পেয়েছে। তবে একটা কেন্দ্র হেরে গেছে। সেখানকার এমপি ভালো লোক ছিল, তাই লোকেরা তাকে সাপোর্ট করেছে। তবে সেখানেও 45% ভোট রবির লোক পেয়েছে। সারা দেশে এমন সফলতা ছড়িয়ে পড়েছে। রবির লোকেদের চারপাশে জয়ের ধ্বনি। বাকি যে
এলাকায় ভোট হয়নি, 2 দিন পর সেখানেও ভোট হলো। রবি জানতো কোনোভাবে বিরোধী পার্টি ভোট নিয়ে নিতে চাইবে, তাই রবি সেখানেও ভালো প্ল্যান বানালো। না, এবার কর্তব্যরত কারো পরিবারের কাউকে কিডন্যাপ করেনি, বরং যারা দায়িত্বে ছিল তাদের কিডন্যাপ করেছে, আর সেখানে রবির লোকেদের পাঠিয়েছে। কোনো প্রকার কারচুপি না করে ভালোই ভোট হয়ে গেছে। রবি যাদের কিডন্যাপ করেছিল তাদের সবাইকে এনে একটা রুমে আটকে রেখেছিল, আর সবাইকে টিভি দেখার সুযোগ করে দিয়েছিল। সবাইকে বলেছিল শুধু দেখতে চারপাশের অবস্থা, যেটা জনগণ চাইবে সেটাই হবে। রবি তাদের ভয় দেখালো, না হলে তারা ছাড় পাওয়ার পর হয়তো উল্টে যেতে পারে। ঠিক ভোট গণনার কিছু সময় আগে রবি সবাইকে ছেড়ে দেয় আর বলে, যেভাবে ভোট জনগণ দিয়েছে সেভাবে গণনা করতে, যদি একটু 19-20 হয় তাহলে খুব খারাপ হবে। তারা ভয় পেয়ে সব কিছু জনগণ যেভাবে করেছে সেভাবে প্রকাশ করলো। একের পর এক নির্বাচন শেষ হলো। সারা দেশে 95% লোক রবির কথা মতো কাজ করলো। এবার সরকার প্রধানের পালা। রবি রাশেদকে সেই পদ নিতে বলল, কিন্তু রাশেদ এটা আপুকে দিতে বলল। রবি আপুকে রিকোয়েস্ট করলো এই পদ নিতে। আপু প্রথমে রাজি না হলেও রবি, রিহি, রাশেদ সবার জোড়াজোড়িতে রাজি হয়ে গেল। বড় সমস্যা হলো এরপর। প্রত্যেক দেশে 20% দেশ যদি না চায় নতুন এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে তাহলে পারবে না। রবি সেটার জন্য একটা প্ল্যান বানালো। কয়েকদিন পর সরকার প্রধান নির্বাচনের কাজ শুরু হবে। তার আগেই বিভিন্ন দেশের জনমত নিয়ে আপুকে প্রধানমন্ত্রীর আসনে দাঁড় করাতে হবে। রবি রাত 2টায় ডার্ক সাইটে প্রবেশ করলো, সেই 10 বছর আগের সাইটে, যেটা দিয়ে রবি প্রত্যেক দেশের ক্রিমিনালদের সাথে যোগাযোগ করে। সবাই আরকিকে চেনে, কিন্তু বিভিন্ন দেশের স্বার্থ আর সাধারণ মানুষের জন্য রবি তাদের দিয়ে অনেক কাজ করেছিল। সেই হিসাবে সবাই আরকিকে চেনে। রবি ডার্ক সাইড থেকে সবাইকে একটা সংকেত পাঠালো, যেটা ছিল আরকে ব্যাক। এটা দেখে তো সবাই নড়ে গেল। সবাই আরকের সাথে কথা বলতে চাইলো, কিন্তু রবি তো কারোর সাথে কথা বলতে চায় না। রবি সবাইকে কাজ দিল, যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলবে, সরকার প্রধান হওয়ার মতো যোগ্যতা আছে বা নাই এমন রিভিউ যারা করবে তাদের প্রত্যেকের পরিবারের ওপর নজর রাখতে বলল, আর প্রমাণ হিসাবে অনেক ছবি আর ভিডিও করলো। রবি যদি বলে শ্যুট করতে কাউকে, তাহলে 1 সেকেন্ড দেরি না করে শ্যুট করবে। প্রধানমন্ত্রী কাজ শুরু হলো। আপুকে কেউ সাপোর্ট করছে না। প্রত্যেক দেশের নির্বাচক এলো। বর্তমান সংসদ সদস্য সবাই সংসদে বসে আছে। রবির তৈরি করা অ্যাপস, যেটা তার লোকেদের ফোনে আছে, হঠাৎ ওই অ্যাপসের একটা ছবি আসলো। ছবিটা ছিল আপুর, আর নিচে আপুর সব তথ্য দেওয়া ছিল। উপরে লেখা সময়ের প্রধানমন্ত্রী। কারো বুঝতে বাকি নেই এটা আর কি নির্বাচিত মানুষের ছবি। সংসদে আজ সরকার প্রধান নির্বাচনের কথা হবে, আর সেখানে থাকবে বিদেশি নির্বাচকেরা। সরকার প্রধান নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রথমে সংসদ সদস্যদের সম্মতি চাইবে। তারা নির্বাচন করা নিজেদের মতো করে খোঁজ নেবে। ফর্মে থাকা নাম ঘোষণা করছে, কয়েকজন করে হাত ওঠাচ্ছে। যখনই রবি দেওয়া আপুর নাম বলল, সংসদের 95% লোক সম্মতি দিল, যা ছিল একেবারে ভিন্ন রকম। এর আগে সরকার নির্বাচনে কখনো এত তফাৎ হয়নি। এটাই প্রথম। বিদেশি নির্বাচক নিজেদের মতো তথ্য নিয়ে চলে গেল। রবি আপুকে বাসা থেকে বের হতে নিষেধ করলো। এত জনপ্রিয়তার পর তো যে কেউ যে কোনো সময় হামলা করতে পারে, তার থেকে সাবধান থাকাই ভালো। রবি সবখানে ডার্ক সাইট ভাড়া করা ক্রিমিনালদের খোঁজ নিচ্ছে, সবার কাজে তদারকি করছে। প্রত্যেক জায়গায় রবির লোকেরা পৌঁছে গেছে। যে কোনো খবর মিডিয়ার কাছে আসার আগে রবির কাছে চলে আসে। রবি সব কিছু মিলিয়ে জানতে পারলো আপু সরকার প্রধান হতে পারবে, সে পক্ষে 49% মত আছে। এবার আপুর পক্ষে জনমত বেশ বেড়ে গেল। কয়েকদিন পর ভোট, তাই রবি আপুকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আপুকে নির্বাচন, রাজনৈতিক জীবন, মাঝপথে পাতি মাস্তানদের দেওয়া হুমকি সব কিছু বুঝিয়ে দিল। রবির বাসার চারপাশে টাইট সিকিউরিটি লাগিয়ে দিল। রবির অধিকাংশ লোক বাসার চারপাশে থাকে। অবশেষে সরকার প্রধান নির্বাচন হলো, আপুর জয় হলো। কয়েকদিন পর আপু শপথ নেবে। ততদিন আপুকে বেশ কিছু কৌশল শিখিয়ে দিল। সময় চলে এলো। বয় প্রধানমন্ত্রীর চেয়ারে আপু বসলো। প্রথম দিন কিছু কাজ বুঝিয়ে দিল। আপু সব প্রাক্তন রাজনৈতিক নেতাদের ডাটা চাইল। এর থেকে আপু বুঝে গেল রাজনৈতিক জীবন কেমন। দ্বিতীয় দিন আপুর সাথে রবি সারাক্ষণ থাকে, মুখে মাস্ক লাগানো। আজ রবি আপুকে বলে দিল কি করতে হবে। আজ 1 মাস পুরো দেশ জুড়ে চলছে উত্তেজনা।
ছোটোখাটো পকেটমার থেকে শুরু করে জেলে থাকা আসামিও ভয়ে আছে। আদালতে পড়ে থাকা 10 বছর পুরনো ফাইল, পুরনো মামলা সব 1 মাসে শেষ। বর্তমান সরকারের কাছ থেকে সারা দেশে মানুষ খুশি, কিন্তু অপরাধীরা দেশ ছেড়ে পালাচ্ছে। এবার আসে মাফিয়াদের কাজ। রবি সিফাতকে বাংলাদেশে আসতে বলল। যারা দেশকে এতদিন লুটপাট করেছে সবাই এখন ভারতে RAW-75 এর কাছে আছে, সবাই তাদের সুরক্ষা আছে। আর রবি এই দেশদ্রোহীদের শেষ করতে চায়। সিফাত RAW-তে থাকায় সব RAW-র খবর জানে। সেই হিসাবে RAW-75 এর সেফ হাউস কোথায় সেটাও জানে। রবি সেই আন্ডারগ্রাউন্ডে থাকা সিক্রেট এজেন্টদের নিয়ে একটা প্ল্যান বানায়। যেহেতু দেশের সব অপরাধীরা RAW-75 এর কাছে আছে, সেহেতু তাদের পুরো সেফ হাউস উড়িয়ে দিতে চায়। রবির কথায় অনেকেই দ্বিমত করে, কিন্তু রবি তাদের প্ল্যান বুঝিয়ে দিলে সবাই রাজি হয়ে যায়। রবি নিজের কয়েকজন এজেন্ট নিয়ে চলে যায় RAW-75 সেফ হাউসের পাশে। সেখানে রবি ফাইটার ড্রোন, বোমারু ড্রোন ও বোমারু বিমান পাঠায়। খুব সাবধানতার সাথে সব কিছু রেডি করে ফেলে। সিফাত জানাবে কখন উড়িয়ে দিতে হবে। রবি আর তার এজেন্টরা RAW-75 এর চারপাশে চলে যায়, নিজেদের সব কিছু রেডি করে রাখে। রাত 2টায় সবাই ঘুমিয়ে আছে। দেশদ্রোহীগুলো দেশে থাকতে না পেরে এখন অন্যের দেশে এসে ঘুমাচ্ছে। কত বড় অপরাধ করলে এমনটা হতে পারে? রাত 2:15 হলো। সিফাত রবিকে বলল সবাই আছে, উড়িয়ে দিতে পারবে। রবি সিফাতকে বলল সেখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু সিফাত জানালো এখন কোনোভাবে বের হওয়া সম্ভব না। রবি কারণ জিজ্ঞাসা করলে বলে এখান থেকে বের হওয়া মানে সবাই জেগে যাবে। রবি সিফাতকে সেফ হাউস থেকে বাইরে আসতে বলে। রবির কথা শুনে সিফাত বাইরে এসে দেখে রবির সামনে দাঁড়িয়ে আছে। রবি সিফাতকে একটা বেলুন দেয় আর সেটাতে উঠতে বলে। রবিও বেলুনে চড়ে সেফ হাউসে ঢুকছিল। সেফ হাউসের সব ক্যামেরা অনেক আগে হ্যাক করে নিয়েছিল। রবির সাথে বেলুনে চড়ে সিফাত বাইরে চলে আসে। রবি কম্পিউটারের সামনে বসে সবাইকে কমেন্ট করে। সময় হতেই চারপাশ থেকে মিসাইল গিয়ে সেফ হাউসে পড়ে। কয়েক সেকেন্ডের মতো সেফ হাউসের ভেতরে খবর হয়। দ্বিতীয়বার RAW-75 সেফ হাউসের আক্রমণ করার সাথে সাথে সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। ভেতরে থাকা সব দেশদ্রোহী মারা যায়। মিশন শেষ এখনও হয়নি, আরও কিছু দেশদ্রোহী অন্য দেশে ছিল। ডার্ক সাইডে সুপারি দিয়ে রবি তাদেরকেও শেষ করে দেয়। দেশের ভেতরে যত সিরিয়াল কিলার আছে সবাইকে রবি একটা বিল্ডিংয়ে আসতে বলে, যার চারপাশটা ছিল আয়নায় ভরা। মাঝখানে ছিল একটা গাছ, আর গাছের সাথে বাঁধা ছিল একটা ছোট্ট বেলুন। রবি সবাইকে বেলুন টার্গেট করতে বলে। একটু পর সবার সামনের বিল্ডিংয়ে থাকা লোককে টার্গেট করতে বলে, যে হাতে স্নাইপার নিয়ে টার্গেট করে আছে। রবির কথায় এখন একজনের টার্গেটে অন্যজন। রবি ফায়ার বলার সাথে সাথে একজন আরেকজনকে শ্যুট করে দেয়। রবির প্ল্যান ছিল যারা সিরিয়াল কিলার আছে সবাইকে একসাথে শেষ করে দেওয়া, কারণ তারা ভালো খারাপ দেখে না। টাকা পেল তো মেরে দিল। 2 মাস শেষ হলো। আপু প্রধানমন্ত্রী চেয়ারে। এখন দেশে কোনো অনিয়ম নাই, সবাই দায়িত্বের প্রতি কোনো রূপে অবহেলা করে না। আস্তে আস্তে সব খারাপ লোক ভালো হয়ে গেছে। এখন পুলিশের কোনো কাজ নেই বললে চলে। অপরাধ করলেই তো পুলিশের কাছে থাকবে। আদালতে কোনো মামলা পড়ে নাই, জেলে নাই কোনো আসামি। এ যেন এক নতুন পৃথিবী।